ধন্যবাদ সবাইকে আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো আবেগ নিয়ে। অনেকেই চায় যে আমার আবেগ অনেক বেশি, কিভাবে নিয়ন্ত্রণ করব। আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন রকমের টেকনিকের কথা বলবো, যেগুলো পয়েন্ট আকারে আসবে। আপনারা সেগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আবেগ কন্ট্রোল করা আপনার জন্য খুবই সহজ হবে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। যাদের ভিতরে আবেগীয় সমস্যা হয় তাদের অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি তাদের ভিতরে কাজ করে, তারা ইমোশনালি অনেকটা আনকমফোর্টেবল থাকে। তাদের বেশ কিছু বিষয় যদি তারা মাথায় রাখে তাহলে তার আবেগটা তারা কন্ট্রোল করতে পারে। তাদের অবস্থান থেকে তারা বুঝতে পারে যে আসলে আমি অনেক বেশি কষ্ট থাকি, যেটি হলো হয়তো বা অন্যরা থাকে না। তাহলে কি করবেন? প্রথমেই যেটি বলি সেটা হলো ডিস্ট্রাক্ট ইউর সেলফ। অর্থাৎ আপনি যখন মনে করবেন যে আপনি অনেক বেশি আবেগীয়ভাবে আপনার মনটা ধরে রাখছেন, তখন নিজেকে একটু অন্যদিকে ভাবা, অন্যভাবে চিন্তা করা। কারণ আপনি যখন চিন্তা করবেন তখন দেখবেন আবেগটা অন্যরকম হবে। আমার এই আজকের এই ভিডিওতে আমি আবেগ নিয়ে কথা বলবো। আমার আরেকটি ভিডিও আছে যেখানে চিন্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো ভিডিও কারণ হচ্ছে যে আমাদের আবেগ এবং চিন্তা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যারা প্রথমে এই ভিডিওটি দেখছেন তার পরের ভিডিওটি দেখবেন চিন্তা নিয়ে যেটি। তো আপনি এই সময়টা যদি আপনাকে একটু ডিস্ট্র্যাক্ট করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার আবেগটা মোটামুটি একটু কমে গিয়েছে। তখন আপনি যে কোনো রকমের একটা সিদ্ধান্ত বা কোনো কিছু আপনি খুব সহজে করতে পারবেন। এরপর আবেগকে নিয়ন্ত্রণ করার আরেকটি যে বিষয় সেটা হলো মেডিটেশন, খুবই ইম্পর্টেন্ট। মেডিটেশন আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। আমাদের আবেগ যখন কাজ করে অনেক বেশি, আমরা যখন মুড ফ্লাকচুয়েট করে, আবেগ ত্বরান্বিত হই, তখন আমরা দেখা যায় যে আমাদের ব্রেনের ভিতরে যে অটোনমিক নার্ভ সেটি কিন্তু খুব বেশি স্ট্রেস থাকে, অনেক বেশি অস্থির থাকে। সো ওই জায়গাটাকে যদি আমরা রিডিউস করতে চাই বা একটা ম্যানেজেবল পর্যায়ে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ইউটিউবে বিভিন্ন রকমের মেডিটেশনের ধরন দেখবেন, সেই ধরন যেটি আপনার পছন্দ লাগে যে কোনো একটা আপনি করতে পারেন। এরপর ক্রিয়েটিভিটি, আপনার ভিতরে হয়তো বা ক্রিয়েটিভ কিছু বিষয় রয়েছে, আপনি চাইলে করতে পারেন। কারণ আপনি যেহেতু আবেগীয়, আপনি দেখবেন আবেগকে প্রকাশ করতে পারবেন আপনার ক্রিয়েটিভ জিনিস দিয়ে। হয়তো বা কোনো আর্ট থেরাপি, বা আমরা বলি আর্ট থেরাপিতে বিভিন্ন রকমের বিষয় আমরা অ্যাপ্লাই করি, সেগুলো আপনি করতে পারেন। আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি যে তারা এই যে বিভিন্ন রকমের আর্ট করে এবং ইউটিউবে তারা এগুলোকে ভিডিও বানায় এবং সেখান থেকে ভালো একটা রিভিউ তারা কিন্তু পেয়ে থাকে। সুতরাং আপনার ক্রিয়েটিভিটি কোথায় একটু দেখতে পারেন, সেটি আপনি কি অ্যাপ্লাই করতে পারেন কি না। তারপর জার্নালিং, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি একটা জার্নালিং করতে পারেন। সেটা হলো যে আপনার আবেগীয় বিষয়গুলো ওখানে লিখলেন, খুবই সুন্দর। আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে এত সুন্দরভাবে একটা ডায়েরি মেনটেন করে। সেখানে বিভিন্ন রকমের দেখা যায় যে প্রজাপতি বা তার পছন্দের যে বিষয়গুলো সেগুলো ছোটো ছোটো স্টিকার দিয়ে রাখে এবং প্রতিদিন তার কিছু আবেগীয় বিষয় সেখানে লিখে রাখে। এবং এটা আপনি যদি নিজেও দেখেন ওই আপনার ওই বইটি, জার্নালটি, তা আপনার ভিতরে কিন্তু খুব ভালো একটা একটা অনুভূতি কাজ করবে। সো এরপরে যেটা আসে যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস। আমি এর আগে বলছি মেডিটেশন, মাইন্ডফুলনেস মানে হলো বিইং মাইন্ডফুল। অর্থাৎ আপনি যখন যে কাজটি করবেন সেটিই করবেন, অন্য কোনো চিন্তা মাথায় আসলেও আপনি ওই সময়টায় করবেন না। এখন দেখেন চিন্তার কথাটা কিন্তু বারবার আসতেছে, কারণ হলো যে চিন্তা এবং অনুভূতি একই সুতোয় গাঁথা। সুতরাং আপনার এই ইমোশনের এই ভিডিওটি দেখলেও ওই চিন্তার ওই যে ভিডিওটি সেটিও দেখবেন। সো বিইং মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে আমি এখন এখানে আছি, যে কথা বলতেছি, আমার অন্য কোনো চিন্তা আসলে আপাতত চিন্তা করব না, ওই চিন্তাকে টাইম মোড দিয়ে দেবো যে এই চিন্তাটা ঠিক আমি ভিডিওটি করার পর তারপর এটা আমি ভাববো। আপনি যদি পড়াশোনা করেন তখন একই জিনিসটা আপনি করতে পারেন, আপনি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কোনো কাজ করতেছেন তখন এটি ভাবতে পারেন। হয়তো বা কোনো কারোর সাথে কথা বলতেছি, তখন যদি অন্য কোনো চিন্তা আসে তখন ওই চিন্তাগুলোকে আপাতত একটু দূরে রেখে যে আমি এই কাজটা করার পর তারপর আমি এই চিন্তাটা করব, এটা কিন্তু করতে পারেন। তারপর হলো প্র্যাকটিস ডিপ ব্রিদিং, খুবই ইম্পর্টেন্ট। ওই যে অটোনমিক নার্ভ সিস্টেমের কথা বলেছি, যেটাকে হয়তো বা অনেক বেশি মানে দ্রুত চলে, অস্বস্তি থাকে ওই যে অটোনমিক নার্ভ, সেটিকে যদি রিডিউস করতে চান বা ম্যানেজ করতে চান তাহলে শ্বাসের ব্যায়াম, 4-7-8 নিয়মে শ্বাসের ব্যায়াম আমার এখানে রয়েছে। বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ তো আপনারা কিন্তু আপনার নেটের মাধ্যমে পেয়ে যেতে পারেন, সুতরাং এগুলো প্র্যাকটিস করতে পারেন। এরপর যেটি আসে যে গো ফর ওয়াক,
আপনি হয়তোবা প্রতিদিন একটু নির্দিষ্ট সময়ে একটু হাঁটা চলা করতে পারেন, একটু এক্সারসাইজ করা, যেটি আপনার মুডটাকে একটু চেঞ্জ করবে। এই যে হাঁটা চলার মাধ্যমে আপনি হয়তোবা আমরা যেটা বলি যে আমাদের নিউরাল যে পাথগুলো বা বিভিন্ন ব্লকেজ থাকলে সেক্ষেত্রে এক্সারসাইজের মাধ্যমে এটি খুব ভালো কাজ করে। সুতরাং প্রতিদিন কিছু কিছু সময়ে বা একটা সময় করে আপনি হাঁটতে পারেন, হয়তোবা সপ্তাহে 3 দিন বা 5 দিন কিন্তু আপনি সময় করে হাঁটতে পারেন। তারপর হলো যে প্র্যাকটিস সেলফ কেয়ার। আপনি সবসময় চেষ্টা করবেন যে নিজের সেলফ কেয়ারের জায়গাটা কোথায়, সেই জন্য আপনার কী কী করণীয়। হয়তোবা আপনার হতে পারে যে আপনি বই পড়তে পছন্দ করেন, তাহলে বই আপনি রেগুলার পড়তে পারেন। হয়তোবা আপনার শখের একটা বিষয় আছে যেটি হলো আপনি জানেন এবং আপনি যখন ওটা করেন খুব ভালো লাগে, সেটি করতে পারেন। এছাড়াও হয়তোবা এমন হয় যে আপনি পজিটিভনেস প্র্যাকটিস করতে পারেন, আপনি নতুন কোনো ট্রেনিং যদি দরকার হয় সেটি আপনি করতে পারেন। কারণ আপনি স্টুডেন্ট হলে যেই সাবজেক্টে পড়েন না কেন, হয়তোবা অন্য বেশ কিছু বিষয় থাকে, সেই বিষয়ে আপনার জানা কম, সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো ট্রেনিংগুলো করাতে পারেন। এছাড়াও অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমার কাছে যারা আসে অনেক বেশি আবেগ, অনেক কান্না করে। আপনার যদি কান্না আসে সেক্ষেত্রে কান্না কিন্তু করতে কোনো সমস্যা নেই, কারণ কান্না একটা ইমোশনাল বহিঃপ্রকাশ। আমরা আমাদের হয়তো বা স্যাডনেস থেকে আমাদের একটা ইমোশন আসে এবং সেটি হলো আমাদের কান্নার মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং আপনারা কান্না করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপর যেটা হয় যে আপনার কারোর সাথে মিট হয়েছে বা কোনো একটা কাজ আপনার কেউ করে দিয়েছে, তাকে একটু প্রশংসা করা, যেটা আমরা বলি স্ট্রক গিভিং, এটা আপনি দিতে পারেন। তার প্রতি একটু সহানুভূতি প্রকাশ করা বা কেউ একটু প্রবলেমে পড়েছে তাকে ইমপ্যাথেটিক্যালি একটু আন্ডারস্ট্যান্ডিং করা, তার কথাগুলো শোনা, এই জিনিসটাও যেমন আপনার ভিতরে একটা বন্ডিং তৈরি করবে সেটি, এবং সাথে সাথে আপনার মনটাও কিন্তু ভালো করবে। এরপর আপনার ভালো লাগে, আপনি ভালোবাসেন যে কাজগুলো, সেগুলো একটু প্র্যাকটিস করা, এগুলো কিন্তু আপনার সেলফ কেয়ারের একটা অংশ, যেটি আপনার মনটাকে একটা স্টেবল রাখবে, ভালো রাখবে, আপনি ভালো থাকতে পারবেন। এরপর লিসেন টু মিউজিক। হয়তো বা আপনি অনেক পছন্দ করেন, কিছু মিউজিক রয়েছে যেগুলো খুব ভালো লাগে, সেগুলো শুনতে পারেন। তবে একটা জিনিস আমি বলবো, আমার অনেকেই আছেন যে যারা হচ্ছে যে মিউজিক শোনেন সেগুলো হলো খুব বিট দিয়ে বা অনেক বেস দিয়ে, এবং যখন শুনে তখন ভালো লাগে, কিন্তু এটা কিন্তু একটা অস্থিরতা তৈরি করে। সুতরাং সব সময় একটু মাইন্ডফুলনেস বেস বা একটু সফট যে মিউজিকগুলো রয়েছে সেগুলো শোনার চেষ্টা করতে পারেন। তারপর যেটি আছে যে অ্যাফার্মেশন করা, অর্থাৎ আপনার ভালো কিছু কাজ আছে আপনি যেটা করতে পারেন, যেটা আপনার অ্যাসেট, যেটা আপনার ভিতরে একটা পজিটিভিটি তৈরি করে। সো ওই জিনিসগুলো নিজে একটু লিখে ফেলা অথবা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে লিখে সেটি প্রায় প্রায় দেখা, অথবা আপনি একটা নোট করে সেটি আপনি যেখানে বসেন পড়ার টেবিলে বা যেখানে সবসময় আনাগোনা সেখানে লিখে রাখতে পারেন। বা যেটি হয় যে আপনি হয়তো বা এই জিনিসগুলো আপনার ভিতরে আছে, হয়তো বা আপনি দয়ালু, আপনি অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, অথবা হতে পারে আপনার নিজের ভিতরে যে আপনি কনফিডেন্ট, আপনি হচ্ছে যে একজন ভালো লার্নার, আপনি বই পড়তে পছন্দ করেন, আপনি নতুন নতুন কিছু জিনিস শিখতে পছন্দ করেন। তো এই জিনিসগুলো আপনার ভিতরে যেগুলো আছে সেটা লিখে আপনার সুন্দরভাবে লিখে আপনার যে মোবাইল আছে মোবাইলের উপরে কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারেন, এবং মাঝে মাঝে এটা দেখলে আপনার ভিতরে একটা পজিটিভ বিষয় কাজ করবে। তারপর আমরা যেটা বলি যে স্পেন্ড সাম টাইম ইন নেচার, খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্রতিনিয়ত আমাদের কাজগুলো করতে করতে একসময় আবেগীয়ভাবে ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাই। আমরা যদি নেচারের কাছ সাথে যাই তখন কিন্তু আমরা নেচারকে উপলব্ধি করতে পারি, আমার নিজের সাথে ওই নেচার কম্পেয়ার করি এবং মনটা একটু শান্ত থাকে। সো এটা আপনি করতে পারেন, প্রায় প্রায় একটু ঘুরতে গেলেন, নেচারকে দেখলেন, হয়তো বা এমনও হতে পারে আপনার ঠিক বারান্দায় একটা হয়তো বা গাছ লাগিয়েছেন, সেই গাছের পাতাগুলো একটু পর্যবেক্ষণ করা খুব সুন্দরভাবে মন দিয়ে, হ্যাঁ, শাখা পোশাখা এগুলো একটু দেখা, এটাও দেখবেন আপনার মনকে খুব ভালো লাগবে। তারপর আমরা বলি যে আপনি শাওয়ার নিতে পারেন, বা আপনার যখন মনটা খারাপ থাকে একটু গোসল করলেন। হ্যাঁ, এই যে গোসল করার মাধ্যমে আমাদের যে ব্লাড সার্কুলেশন হয়তো বা খুব বেশি স্ট্রেস থাকে তখন কিন্তু এটা শান্ত হয়। সুতরাং খুব বেশি ইমোশন ফিল করলে আপনি একটা শাওয়ার নিতে পারেন ওই সময়। আবার যেটা হয় যে হয়তো বা আপনি বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা করতে পছন্দ করেন, অথবা যে পোষা প্রাণীটির সাথে খেলাধুলা করতে পছন্দ করেন, আপনি তো ওর সাথে খেলাধুলা করতে পারেন। এটিও দেখবেন যে আপনার মনটা একটু শান্ত রাখবে, ভালো রাখবে। ওদের অ্যাটিটিউডগুলো আপনি যখন দেখবেন আপনার ভিতরে একটা মানে একটা ভালো লাগা কাজ করবে। হয়তো অস্থিরতা যদি থাকে সেই অস্থিরতা আপনি কিন্তু এটার মাধ্যমে একটু ম্যানেজ করতে পারবেন। তারপর আমরা যেটা বলি টক সামান ইউ ট্রাস্ট, অর্থাৎ আপনি কাউকে বিশ্বাস করেন এমন কাউকে আপনার মনের কথাগুলো বলা।
যে আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল রাখবে, গোপন রাখবে, পরবর্তীতে কথাগুলো শোনাবে না। আমাদের প্রত্যেকের লাইফে এরকম একজন লোক দরকার যাকে সব রকমের মনের সব কথা তাকে আমি বলতে পারি। এটা যদি বলতে পারেন তাহলে দেখবেন যে আপনার আবেগটাকে আপনি অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে পেরেছেন। এরপর যেটা আসে রিফ্রেম ইওর পার্সপেক্টিভ, অর্থাৎ যারা আবেগীয়ভাবে বড় হয় তাদের পার্সপেক্টিভটি থাকে একরকম, অর্থাৎ সে সবসময় একটা ট্যানেল ভিশনে দেখে, অর্থাৎ নিজে যেভাবে ভাবে সেভাবেই হতে হবে, সেভাবে যদি না হয় তাহলে ওটা ঠিক না, তার মানে আমার ভাল লাগে না, তাহলে আমার এটা ঠিক না, আসলে এটা এরকম কেন হবে, এই যে চিন্তাগুলো কেন 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 প্রশ্ন না করে অল্টারনেটিভ কিভাবে আপনি চিন্তা করতে পারেন ওটাকে একটু রিফ্রেম করেন। আপনার যেটা ভাবছেন সেটাকে কি আর একটু অন্যভাবে ভাবা যায় কি না একটু চিন্তা করে সেইভাবে একটু ভাবার প্র্যাকটিস করেন। হয়তো বা প্রথম দিকেই একটু আপনার ভিতরে একটা এজিটেশন হতে পারে বা এটা আসলে আমার দ্বারা সম্ভব না, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এটা করতে পারবেন। এবং এরপর যেটা সর্বশেষে আমরা বলি খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষের এই বিষয়টি, সেটা হলো ম্যানেজিং স্ট্রেস। মূলত যারা আবেগীয়ভাবে বড় হয় তাদের ভিতরে কিছুটা ক্ষেত্রে স্ট্রেস কাজ করে, হয়তো বা সামাজিকতা রক্ষা করা, হয়তো বা অন্যদের চেয়ে চলতে গেলে স্ট্রেস তৈরি হয়। সেক্ষেত্রে কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয় সেটি আপনি আস্তে আস্তে শিখতে পারেন। আমার মনে হয় যে এর আগে যে কয়েকটা আমি মানে আইটেমের কথা বলেছি সেখানেই আপনি অনেক কিছু পাবেন যেটা স্ট্রেস ম্যানেজমেন্ট করা সম্ভব। আপনি যদি মনে করেন এছাড়াও টাইম ম্যানেজমেন্ট আপনার হচ্ছে না, সেক্ষেত্রে ডায়েরিটা মেনটেন করতে পারেন, যেটা আমি জার্নালিংয়ের কথা বললাম। হয়তো বা নিজের জন্য স্ট্রেস হয়, হয়তো বা অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনার বারবার মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে জার্নালে আপনি লিখতে পারেন যে কোন সময়টা কি আপনার কেমন লাগে। এবং জার্নালের ক্ষেত্রে যদি আপনি 3টা জিনিস করেন যেটা গুরুত্বপূর্ণ, হয়তো বা আপনার ওই সময়টা আপনার চিন্তা কী আপনি লিখে ফেললেন যে এই সময়টা আমার চিন্তা হচ্ছে, সাথে সাথে অনুভূতিটা কী সেটা লিখে ফেললেন এবং আচরণটা কী সেটা লিখে ফেললেন। এরকম যদি আপনি লিখতে থাকেন একটা সময় দেখবেন হয়তো বা আপনি এই 3 মাস লিখছেন বা 2 মাস লিখছেন, ঠিক 2 মাস পর আপনি যখন দেখবেন তখন আপনার নিজেকে মনে হবে আমি একটা সময় বাচ্চা ছিলাম কত, এইভাবে ভাবতাম আমি। তো তখন দেখবেন যে নিজেকে উপলব্ধি করতে পারবেন। তো আপনি যদি আবেগীয়ভাবে বড় হন বা আপনি যদি মনে করেন যে আবেগ আপনাকে আনকমফোর্টেবল রাখছে, ইমোশনসগুলো এবং স্ট্রেস তৈরি করে, সেক্ষেত্রে আপনি এগুলো প্র্যাকটিস করবেন। আমি বলবো যে একদম আপনি যদি একটানা আপনি যদি 2 থেকে 3 মাস প্র্যাকটিস করেন, কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে এসে আপনার যে সমস্যাগুলো বলতে হবে না, আপনি নিজেই একজন সেলফ থেরাপিস্ট হবেন। এবং সেলফ থেরাপিস্ট মানে বলতে এটাই বোঝা যায় যে আপনি হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার আবেগকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার এর মাধ্যমে ভবিষ্যৎকে আপনি আপনার মতো করে গড়ে তুলতে পারবেন। তো এটাই হলো সর্বশেষে আমার বলার ছিল। সর্বশেষে আমি আরেকটু বলবো যে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপনার দরকার হলে বা মনে করেন যদি যে এটা আমার জানার দরকার, সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনার ওই ভিডিওগুলো অ্যাকসেপ্ট করব। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন।